দেশকে থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। করোনায় আরও 241 জনের মৃত্যু, নতুন রোগী 10,299 জন, শনাক্তের হার 24.5%। বুধবার থেকে বিধিনিষেধ শিথিলের প্রজ্ঞাপন, স্বাস্থ্যবিধি মেনে অফিস খোলা, চালু গণপরিবহন। প্রতি টিকা কেন্দ্রে উপচে পড়া ভিড়, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও না পাওয়ার অভিযোগ অনেকের। নাটোরের গুরুদাসপুরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত 6 জন, আহত 5। এতক্ষণ শিরোনাম বলছিলাম, এবারে পুরো খবর। দেশে করোনায় আরও 241 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 128 এবং নারী 113 জন। এনে মোট প্রাণহানি হয়েছে 22,652 জনের। 760টি ল্যাবে 24 ঘন্টায় 42,003 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 10,299 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 24.52%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 13,53,695 জন। সুস্থ হয়েছেন আরও 16,627 জন। এ নিয়ে মোট সুস্থ 12,05,447 জন। বুধবার থেকে শর্ত সাপেক্ষে খুলছে সব গণপরিবহন এবং চলবে বাস লঞ্চ। ট্রেন, বাস লঞ্চে যাত্রী নেওয়া যাবে সব আসনে, তবে সড়কে নামবে মোট সংখ্যার অর্ধেক। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধেই সব আসনে যাত্রী বহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে খুলছে না পর্যটন এবং বিনোদন কেন্দ্র, করা যাবে না কোনো ধরনের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক জমায়েত। দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু এখনও ঊর্ধ্বমুখী। সংক্রমণ ঠেকাতে দেয়া কঠোর লকডাউন শেষ হচ্ছে মঙ্গলবার। এরপর বুধবার থেকে শিথিল হচ্ছে বিধিনিষেধ, তবে নিশ্চিত করতে হবে স্বাস্থ্যবিধি। রোববার এ বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রজ্ঞাপন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, অর্থনীতি সহ সামগ্রিক বিবেচনায় শর্ত সাপেক্ষে খোলা থাকবে সরকারি বেসরকারি অফিস, খুলছে মার্কেট, দোকানপাট। সব সিটে যাত্রী নিয়ে চলবে গণপরিবহন, তবে সড়কে নামতে পারবে মোট সংখ্যার অর্ধেক। অর্ধেক যাত্রী না করে ফুল যাত্রী করা হচ্ছে, এই জন্য যে বারবার ওই অর্ধেক যাত্রী দিলে ওরা 60% ভাড়া বেশি নিচ্ছে, আবার একই সাথে দেখা যাচ্ছে আপনার সবটা ফুল নিয়ে যাচ্ছে, তো লাভ হচ্ছে না খুব একটা, এবং করে ফাঁকি। তো ফাঁকির জন্য বলা হচ্ছে সমসংখ্যক করবে, কিন্তু স্বাস্থ্যবিধি নেই। দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় বেঁধে দেওয়া হয়েছে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। খাবার দোকান সকাল 8টা থেকে রাত 10টা। তবে বন্ধ থাকবে বিনোদন ও পর্যটন কেন্দ্র। কোনো ধরনের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সমাবেশ করা যাবে না। বিধিনিষেধের আওতার মধ্যে থাকছে পর্যটন কেন্দ্রগুলো, তারপরে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় যে সমাবেশগুলোর বিষয় আছে, এগুলো আস্তে আস্তে আমরা সে সিদ্ধান্ত নেব। গণপরিবহন, সরকারি বেসরকারি অফিস, দপ্তর থেকে শুরু করে মার্কেট ও বাজার সহ যে কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি না মানা হলে কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনে প্রতিটি টিকাদান কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। কেন্দ্রগুলোতে ছিল না সামাজিক দূরত্ব, লাইনে দাঁড়িয়ে সিরিয়াল পাওয়া নিয়ে ছিল নানান অভিযোগ। এদিকে অনলাইনে আবেদন করে যারা দীর্ঘদিনও টিকা নেওয়ার SMS পাননি, তাদেরকেও দেখা গেছে গণটিকার লাইনে দাঁড়িয়ে টিকা নিতে। গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিন রোববার সকাল 8টা, রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনের চিত্র এটি। করোনার টিকা নিতে নির্ধারিত সময়ের 3 থেকে 4 ঘন্টা আগেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে টিকা কেন্দ্রে ভিড় করেন মানুষ। আমি সকাল 5টা বাজে দাঁড়িয়েছি এবার টিকা দেওয়ার জন্য। ভোটার আইডি কার্ডের মধ্যে মোবাইল নাম্বার এটা দিলেই তারা টিকা দিয়ে তারপর একটা কার্ড দিয়ে দেয়। ঢাকার প্রতিটি কেন্দ্রেই দেখা গেছে উপচে পড়া ভিড়। টিকা নিতে যারা এসেছেন তাদের অনেকের ছিল নানা অভিযোগ। লাইনের পর লাইনে দাঁড়িয়ে হয়রান হয়ে গেছি। এখন আমাদের বয়স্ক মানুষ, আমাদের শক্তিতে কুলান, এখন আর আমরা দাঁড়াই এখন থাকা তো সম্ভব না। আমার টিকা আমি দিতে পারছি, কিন্তু আমার বিবি দিতে পারে নাই। ওনার সামনে 30 জন ছিল, তারপরে 150 জন লোক কিভাবে হইল? আমি 3 নম্বরে এসে 103, এই যে বাকি 100 জন
এর মধ্যে স্বজনপ্রীতি, গাদাগাদি সব কিছু এইভাবে কখনো হয়? এখানেই তো কোভিড-19 অনেক ছড়াইতেছে। কর্তৃপক্ষ বলছে যারা লাইনে দাঁড়িয়ে টিকা নিতে না পারেন তাদের পরের দিন অগ্রাধিকার দেয়া হচ্ছে। ভিড় থাকবে, তবে এখানে আমাদের যেটা করা হচ্ছে যে আগে রেজিস্ট্রেশন করা হচ্ছে এবং রেজিস্ট্রেশন করার পরে টিকাদান কেন্দ্রে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সবাই প্রতিদিন মোটামুটি ম্যাক্সিমামই পাচ্ছে, হয়তো অল্প কিছু থাকছে, এটা আমরা পরের দিন আবার প্রথম দিকে আবার তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এদিকে অনলাইনে টিকার আবেদন সাড়া না পাওয়ায় অনেকে গণটিকার লাইনে এসে টিকা নিচ্ছেন। রিপিট কোনো মেসেজ আসে নাই, এজন্য আমি আজকে গণটিকার কার্যক্রমে অংশগ্রহণ করছি। এখানে আমি স্বচ্ছতার সহিত এখানে আমি আইসা টিকা নিয়ে নিছি। অলমোস্ট 1.5 মাসের বেশি হয়ে গেছে রেজিস্ট্রেশন করেছি, কিন্তু এখনো SMS এর কোনো ইয়াই নাই, খবরই নেই। এখন কতদিন বসে থাকবো, এর জন্য আসছে এখানে টিকা দিতে। যাদের আর কি অনলাইনে রেজিস্ট্রেশন করছে তাদের আর কি যদি রেজিস্ট্রেশনের তারিখ না এসে থাকে আমরা তাদেরকেও টিকাটা দিয়ে দিতেছি। ঢাকা দক্ষিণে 75 ও উত্তরে 46টি কেন্দ্রে চলছে গণটিকার কার্যক্রম। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে গণটিকাদান কার্যক্রম। সকাল 9টা থেকে দেশব্যাপী ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকায় চলছে এ কর্মসূচি। নিবন্ধন করে SMS পাননি এমন গ্রাহককেও আজ এই কর্মসূচির আওতায় টিকা দেওয়া হচ্ছে। গণটিকা কর্মসূচির আওতায় রোববার সকাল থেকেই কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। টিকা দেয়া হচ্ছে কেবল NID কার্ড দেখেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাশাপাশি 21টি ইউনিয়নে চলছে দ্বিতীয় দিনের গণটিকা কার্যক্রম। পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র। পৃথিবীর অনেক উন্নত দেশ টিকা পায়নি, তখন কিন্তু বাংলাদেশ টিকা নিয়ে এসছে। এটার থেকে বড় সফলতা আর কিছু হতে পারে না। আজকে বাংলাদেশের মানুষ সবাই টিকা নিচ্ছে, কিন্তু ধাপে ধাপে। রাজশাহী সিটি কর্পোরেশনে 84টি কেন্দ্রে চলে গণটিকা কার্যক্রম। সিটি এলাকায় দেয়া হচ্ছে মডার্নার টিকা, এছাড়া ইউনিয়ন পর্যায়ে দেয়া হচ্ছে সিনোফার্মার টিকা। খুবই দ্রুত হয়ে গেছে কাজ এবং কোনো সমস্যা হয়নি। কি অসুবিধা নেই, ইজি করে আসলাম, দিয়ে চলে এলাম। বরিশালের গৌরনদী উপজেলা সহ সব জায়গায় কেন্দ্রগুলোতে টিকা গ্রহীতাদের ভিড়। এই কার্যক্রমের আওতায় বরিশাল বিভাগের 6 জেলায় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হচ্ছে। সুন্দরভাবে দেওয়া হয়েছে, কোনো আলাপ হয়নি এখানে। ভালো লাগছে, টিকা দেওয়া আসছে নিরাপত্তার জন্য। সিলেটে জেলা পর্যায়ে গণটিকা কার্যক্রমের পাশাপাশি সিটি কর্পোরেশনের 81টি কেন্দ্রে দেখা গেছে দীর্ঘ লাইন। গণটিকা কর্মসূচিতে গতকাল সিলেট জেলা ও মহানগরে 84,000 টিকা দেওয়া হয়েছে। এছাড়া নিবন্ধন করে যারা এখনও SMS পাননি তাদের জন্যও টিকার ব্যবস্থা করা হয়েছে। প্রেফারেন্সের তালিকায় রেখেছি যারা রেজিস্ট্রেশন করেছে কিন্তু টিকা গ্রহণ করতে পারে নাই, ওনাদের আমরা স্পটেই তাদেরকে রেজিস্ট্রেশন তো তাদের করাই আছে, স্পটে তাদের আপডেট দিয়ে আমরা টিকাগুলি দিয়ে দিব। বগুড়ায় 109টি ইউনিয়নে দেয়া হচ্ছে গণটিকা। এছাড়া 12টি পৌরসভায়ও চলে এই কার্যক্রম। বুথ কম থাকায় দেখা গেছে গ্রহীতাদের দীর্ঘ লাইন। শুধু লাইনটা লম্বা এবং ভিড়, এটা একটু দূরত্ব ডিসটেন্স করে যদি মার্কিং করে আমাদের দাঁড়ানো হতো তাহলে হয়তো সবাই মেনটেন করতে ব্যাপারটা। এছাড়াও দেশের বিভিন্ন এলাকায় চলে দ্বিতীয় দিনের গণটিকা কর্মসূচি। প্রতিটি কেন্দ্রে দেখা গেছে দীর্ঘ লাইন। এসব লাইন থেকে আরও বুথ বাড়ানোর দাবি জানান টিকা গ্রহীতারা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার গণটিকা কার্যক্রম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আওয়ামী লীগ বিএনপির। ওবায়দুল কাদেরের দাবি, টিকা নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছে বিএনপি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, গণটিকার নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেছেন। করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপি জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আর টিকা কার্যক্রমের শুরু থেকেই দলটির নেতারা নানা বিভ্রান্তিকর মন্তব্য করছেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউ বঙ্গমাতা ফজিলাতুন্নেসার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। আজকে মানুষকে বিভ্রান্ত করছেন, যত টিকা দেয়া হবে সব টিকার আয়োজন বিদেশ থেকে করে এবং এগুলো চালান নিশ্চিত করে শেখ হাসিনা এই গণটিকা কার্যক্রম শুরু করেছেন। সরকার গণটিকা কর্মসূচিতেও দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি টিকা কার্যক্রমকে সার্বজনীন করার দাবি জানান। এই গণটিকা প্রদানের কর্মসূচি সম্পূর্ণ দলীয় কর্মসূচিতে পরিণত করার উদ্দেশ্যে দলীয় কর্মীদের সম্পৃক্ত করার তীব্র নিন্দা জানিয়েছে
এবং প্রতিবাদ করছে। স্থানীয় সমাজকর্মী, শিক্ষক, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও এনজিওদের সম্পৃক্ত করলে এই ধরনের দলীয়করণের সম্ভাবনা কম থাকত। পর্যাপ্ত টিকা সংগ্রহ না করে গণটিকার নামে সরকার মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাটোরের গুরুদাসপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে 6 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। অনিয়ন্ত্রিত গতির কারণে এ দুর্ঘটনা বলে অভিযোগ যাত্রীদের। নাটোরের বনপাড়া থেকে 11 যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল পিকআপ ভ্যানটি। বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। আহত 6 জনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন। যাত্রীদের অভিযোগ চালকের অদক্ষতা আর বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা। জোরে টাইনে আসছিল গাড়িওয়ালা জোরে টাইনে আসছিল, ধাক্কা মারিয়ে যে নামে গেছি। এই রাস্তাটিগুলো অনেক আঁকাবাঁকার কারণে যখন ওভারস্পিড হয় গাড়ি, একটা গাড়ি আরেকটা গাড়িকে ওভারটেক করতে যায়, সামনে থেকে যখন আরেকটা গাড়ি চলে আসে তখন ড্রাইভাররা নিয়ন্ত্রণ হারায় ফেলে। স্পটে 5 জন এবং আরও বেশ কয়েকজন আহতকে আমাদের স্থানীয় লোকজন হাসপাতালের দিকে নিয়ে গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের পরিবারের সদস্যদের 25,000 টাকা ও আহতদের চিকিৎসার ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন। নাটোর জেলার যিনি মারা গিয়েছেন তাকে আমরা তাৎক্ষণিকভাবে 25,000 টাকা দিচ্ছি দাফন কাফনের জন্য। আর অন্যান্য জেলার যারা রয়েছে তারা আমরা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করছি এবং পাশাপাশি লাশ যাতে নির্বিঘ্নে সেখানে পৌঁছাতে পারে সে ব্যবস্থা আমরা নিশ্চিত করব। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ট্রাককে টেক ওভার করতেছে আর কন্ট্রোল করতে পারে নাই, পরে নিচে পড়ে গেছে। স্পটেই তাদের 5 জনের মৃত্যু হয়েছে, পরবর্তীতে আরেকজনের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক আর 4 জন সুস্থ আছেন। লকডাউনের মধ্যেই গার্মেন্টস সহ বিভিন্ন কলকারখানা খুলে দেয় ছোট ছোট যানবাহনে গন্তব্যে ছুটছে মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব পাশে থেকে প্রতিটি কাজে বঙ্গবন্ধুকে নীরবে অনুপ্রেরণা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকী উপলক্ষে ফজিলাতুন্নেসা মুজিব পদক 2021 প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। এবছরই বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব পদক চালু করেছে সরকার। তারই ধারাবাহিকতায় রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গবেষণা, কৃষি ও পল্লী উন্নয়নে অবদানের জন্য চলতি বছর থেকে 5 বাংলাদেশি নারীকে দেয়া হলো এ পদক। অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, বঙ্গমাতা প্রতিটি কাজে নীরবে থেকে বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা দিয়েছেন। পাশাপাশি স্বাধীনতা যুদ্ধেও অবদান ছিল বঙ্গমাতার। তার যে ধৈর্য, সাহস এবং সময়োপযোগী পদক্ষেপ নেওয়া, যা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে এবং বাস্তবায়ন করতে যথেষ্ট অবদান রেখে গেছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, বঙ্গমাতার বেশ কিছু সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে পারার কারণেই স্বাধীনতা অর্জন সহজ হয়েছে। কেননা তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সময়ের সবচেয়ে বড় গেরিলা। বোরখা পরে তারপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, বিশেষ করে পলাশী মোড়ে অথবা আজিমপুর কলোনিতে আমাদের কোনো দূর আত্মীয়র বাসা, সেখানে যে ছাত্রদের সাথে দেখা করা, তাদেরকে দিক নির্দেশনা দিয়ে আবার ফিরে এসে তিনি আমাদেরকে নিয়ে বাসায় ফিরতেন। এর বিস্তারিত আমার কিন্তু লেখায় আছে, সেই জন্য আমি বেশি বলছি না। তো এই যে একটা গেরিলা যুদ্ধ, আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমি সবসময় এটা বলি যে আমার মা ছিলেন সব থেকে বড় গেরিলা। এ বছরই প্রথমবারের মতো বঙ্গমাতার জন্মদিন পালন হলো জাতীয়ভাবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের 91তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। সকালে বনানী কবরস্থানে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক প্রতিনিধি নিয়ে শ্রদ্ধা নিবেদন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং
আওয়ামী যুবলীগ সহ সহযোগী সংগঠনগুলো। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ অন্যান্য গণমাধ্যম বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। ফেসবুক লাইভে এসে বিতর্কিত মন্তব্য করার কারণেই ব্যারিস্টার সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক। তারা জানান, এর আগেও বিভিন্ন লাইভের বিষয়ে তাকে সতর্ক করা হয়েছিল। দলীয় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ না করাও তাকে বহিষ্কারের একটি বড় কারণ বলে জানান তারা। তবে ব্যারিস্টার সুমনের দাবি, তিনি কোনো বিতর্কিত মন্তব্য করেননি। এই ভিডিও গত ৪ আগস্টে শরীয়তপুর সদর থানার ওসি আওয়ামী লীগের এক অনুষ্ঠানে অংশ নিয়ে দেন দলীয় স্লোগান। এর ২ দিন পর ফেসবুক লাইভে এসে এর তীব্র সমালোচনা করেন ব্যারিস্টার সুমন। প্রশ্ন তোলেন, সরকারি কর্মকর্তা হয়ে দলীয় স্লোগান দিতে পারেন কিনা। বাংলাদেশ আওয়ামী লীগের কি স্লোগান দেওয়ার মানুষের এতই কম পড়ছে যে একজন ওসি সাহেবের এই স্লোগান দিতে হবে? রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন, তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আপনি আবেগ দেখানোর সাথে সাথে কিন্তু আপনার বিরুদ্ধে পানিশমেন্ট নিয়ে আসা দরকার। ওনার এই স্লোগানের সাথে সাথে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে নীতিমালা বা এই যে আইন, এই আইনের ব্যত্যয় ঘটানোর পরও আমি জানি না এখনো উনি এই জায়গায় আছেন। ফেসবুক লাইভে এসে নানা ইস্যুতে বিভিন্ন সময় কথা বলেই মূলত পরিচিতি পান ব্যারিস্টার সুমন। খুব অল্প দিনেই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। যুবলীগ কমিটিতে আইন বিষয়ক সম্পাদক করা হয় তাকে। তবে ১ বছর না ঘুরতেই সেই ফেসবুকই তার কাল হলো, হারাতে হয় দলীয় পদ। পরে এর ব্যাখ্যা দেন যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক। দলীয় শৃঙ্খলা এবং আদর্শ বহির্ভূত কার্যকলাপের জন্য এবং রিসেন্টলি কিছু আদর্শ বহির্ভূত উক্তি করার জন্য আমরা তাকে দল থেকে অব্যাহতি দিয়েছি। সর্বশেষ উনি যে জয় বাংলা স্লোগান নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন সেটা জাতি হতাশ। কারণ জয় বাংলা স্লোগান আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান। এই স্লোগান হাইকোর্টের থেকে সেই স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। সেই স্লোগান নিয়েও সে বিতর্কের জন্ম দিয়েছে। তবে দলীয় সিদ্ধান্তের বিষয়ে হতাশ নন এই আইনজীবী। জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু এটা যেন সব সময় বাংলাদেশের স্বার্থে এবং আওয়ামী লীগের স্বার্থে যেন ব্যবহৃত হয়, এইটুকুই আমার শুধু বক্তব্য। এবং আমি যদি দলে যে এখন নাই বা যদি নাও থাকি, তাও আমি দলের জন্য যতটুকু কাজ করা সম্ভব। আওয়ামী লীগের অনেক কর্মী আছেন, ফলোয়ার আছে, তারা হয়তো জীবনেও কোনোদিন নেতা হয় নাই, তারপরে তো তারা কাজ করে যাচ্ছে। ওসির সমালোচনা করে লাইভে আসা সেই পোস্টটি এরই মধ্যে তার পেজ থেকে সরিয়ে নিয়েছেন ব্যারিস্টার সুমন। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিমণি, পিয়াসা এবং মৌয়ের অপরাধের সাথে আর্থিক খাতের প্রভাবশালী কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে সিআইডি। প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক। গ্রেপ্তার ৬ জনের বাসা থেকে মোবাইল, ল্যাপটপ সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। সেগুলোর ফরেনসিক করে অভিযুক্তদের শনাক্ত করা যাবে বলে দাবি সিআইডির। গ্রেপ্তার পরিমণি, পিয়াসা, মৌ, রাতসহ ৬ জনের বাসায় শনিবার আবারও অভিযান চালায় সিআইডি। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে। সিআইডি জানায়, গ্রেপ্তারকৃতদের প্রতারণা, অনৈতিক কার্যক্রম ও ব্ল্যাকমেইলিংয়ের সঙ্গে জড়িত নানা পেশার অনেকের নাম পাওয়া গেছে। তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সত্যতামূলকভাবে কারো নাম বলা হচ্ছে, সেগুলো তারা ফেসে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেটিকে বিবেচনায় রেখে আমরা যাচাই বাছাই করে আমরা অগ্রসর হচ্ছি। নানা পেশার লোক জড়িত আছে, কিন্তু এই মুহূর্তে কোনো পার্টিকুলারলি পেশার কথা আমি বলবো না। সিআইডি আরও জানায়, ভুক্তভোগী কেউ অভিযোগ না করলেও প্রতারণার শিকার অনেকের নাম পাওয়া গেছে। পরিমণি, পিয়াসাও বেশ কিছু নাম জানিয়েছে। এবং জিজ্ঞাসাবাদে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। এই বিষয়গুলোতে অবশ্যই আমরা নজর দিব, যে যারা সত্যিকারে ভিকটিম তাদের বক্তব্য আমরা নিব এবং তাদের বক্তব্য নিয়ে তাদের বক্তব্য যাচাই বাছাই করব। তবে যাচাই বাছাই করার পরেই আমরা তখন বলতে পারবো যে আসলে কারা এর সঙ্গে জড়িত। ভুক্তভোগীদের বক্তব্য নিয়ে এসব ঘটনার সাথে জড়িতদেরও বিচারের আওতায় আনা হবে বলে জানায় সিআইডি। কম বেশি আমরা আলামত উদ্ধার করছি এবং এটি ছিল। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। 24 ঘন্টায় নতুন করে 211 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মাসে আক্রান্তের 80% দক্ষিণ ঢাকার বাসিন্দা। আগস্টের প্রথম 8 দিনেই রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা 1790 জন। এর মধ্যে 342 জন উত্তর ঢাকার আর দক্ষিণের বাসিন্দা 1448। মোট আক্রান্তের 80 ভাগই দক্ষিণ ঢাকার। গত সপ্তাহের চেয়ে
11% রোগী কমেছে ঢাকা উত্তরে। অভিযানের পাশাপাশি নগরবাসীকে সচেতন করতে মাঠে আছেন মেয়র আতিকুল ইসলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন নানা উদ্যোগ। আমাদের কম, কিন্তু এই কমটা মুখে বলে ঘুমায় থাকলে হবে না, এই কমটা বলে এসির মধ্যে থাকলে হবে না। আমি প্রত্যেকটা কাউন্সিলরকে অনুরোধ করছি, নির্দেশ দিচ্ছি, কাউন্সিলর সহ আমাদের সকল সিটি কর্পোরেশনের সকল সংরক্ষিত কাউন্সিলর সহ সকল সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীকে বলবো, ডেঙ্গি মশা শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেকে মাঠে থাকতে হবে। এডিসের লার্ভা নির্মূলে টানা অভিযান চলছে দক্ষিণ ঢাকায়ও। তারপরও উন্নতি হয়নি পরিস্থিতির। গত সপ্তাহে রোগী ছিল 69%, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 80%। আর আমরা যারা কাউন্সিলর হিসেবে এখানে রয়েছি তারা কিন্তু আমরা সকাল থেকেই কিন্তু রাত অবধি কিন্তু আমরা সমস্ত কিছু মনিটরিং করছি এবং আমাদের মাইকিং হচ্ছে প্রতিদিন। তা আমি আশাবাদী যে ধানমন্ডিবাসী আসলে খুব সচেতন এবং ধানমন্ডির চিকুনগুনিয়া, ডেঙ্গু এটা আমরা আমাদের সেপ্টেম্বরের মধ্যেই আমরা এটাকে আয়ত্তে নিয়ে আসবো এবং যাতে বৃদ্ধি না পায় সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। তবে এখনও সচেতন নন নগরবাসীদের অনেকেই। এখনও পরিত্যক্ত পাত্রে জমে থাকছে পানি, হচ্ছে লার্ভা। পানিটা যে তাঁবু টানানো, তো তাঁবুটার কারণে ভিতরে পড়াতে ডাইবে একটু জমে গেছে, আবার পরিষ্কার করে নেব আমরা। বৃষ্টিতে এটা অপরজনা মানে একটা ইয়ে হয়ে গেছে, এখন এটা পরিষ্কার করার জন্য আমরাও তাদের চাপ দিছি যাতে পরিষ্কার করে এটা পরিচালনা করতে পারে। এ কারণেই রোববার এডিস নির্মূল অভিযানে দক্ষিণ সিটিতে জরিমানা করা হয়েছে 80,000 টাকা। তবে জরিমানা গুনতে হয়নি উত্তর ঢাকার কোনো বাসিন্দার। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় দেশে ৭৯% পরিবার আর্থিক সংকটে। ৮০% খাদ্য ব্যয় কমিয়েছে। তারপরেও খাদ্য মূল্যস্ফীতিকে দুশ্চিন্তার বিষয় বলছেন এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আজ একথা জানান সংগঠনের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। বাজেটে পিছিয়ে পড়া মানুষের জন্য কোনো সুষ্ঠু পরিকল্পনা নেই বলে মনে করেন সুলতানা কামাল। করোনা মহামারীর কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হওয়ায় কমেছে মানুষের আয়, এতে বেড়েছে দারিদ্র্যের হার। এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মের গবেষণায় বলা হয়, শিল্প প্রতিষ্ঠানে মজুরি ৬% থেকে কমে ৫.৫% দাঁড়িয়েছে। আর্থিক সংকটে ৪৭% মানুষ আমিষ খাওয়া কমিয়ে দিয়েছে। অপরদিকে বছরের ব্যবধানে খাদ্যমূল্যস্ফীতি ৫.৪১% থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬% বেশি। এতে পিছিয়ে পড়া মানুষের ওপর চাপ বাড়বে। ২১-২২ অর্থ বছরে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পরিস্থিতি আরো বেশি দুর্যোগপূর্ণ হওয়ার সংখ্যা আমরা দেখছি। ওনাদেরকে সরকার জানার পরেও করা হয় না, কারণ ওনাদের কোনো সংগঠিত শক্তি নাই। করোনা টিকার ক্ষেত্রেও পিছিয়ে পড়া মানুষগুলো অবহেলিত। টিকা সরবরাহের ঘাটতি কমাতে জিডিপির ০.৫% ব্যয়ের পরামর্শ নাগরিক প্ল্যাটফর্মের। ৫৫% থেকে আমার এই মুহূর্তে লাইনে যেটা আছে এটা ১৪%, আর আমি যেটুকু এখন এই মুহূর্তে করতে চাচ্ছি সেটাও হলো ৩৫%। সেখানেও কিন্তু ২০%-এর উপরে ঘাটতি রয়ে গেছে। করোনা পরিস্থিতিতে বাজেটে প্রয়োজনীয় খাতগুলোতে অগ্রাধিকার দেওয়া হয়নি। এতে সাধারণ ও দরিদ্রদের বিবেচনায় আনা হয়নি বলেও মনে করেন বিশ্লেষকরা। জিডিপি বৃদ্ধির যে হার আমরা দেখাচ্ছি, আমাদের পার ক্যাপিটা ইনকামের যে হার দেখাচ্ছি, সেই তুলনায় এই ১৫০০ টাকা দিয়ে আমরা যদি বলি যে আমরা তাদেরকে দেখছি, আমি মনে করি যে সেটা আসলে তাদের প্রতি কোনো সুবিচার করা হলো না। করোনায় দরিদ্র ও পিছিয়ে পড়াদের ঘুরে দাঁড়াতে সঠিক আর্থিক প্রণোদনা ও খাদ্য সহায়তার উপর জোর দেন বিশ্লেষকরা। কর্মসংস্থান বাড়াতে মুদ্রানীতিতে পরিবর্তন আনা প্রয়োজন বলেও মনে করেন তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোম্পানি নিবন্ধনে ব্যয় হওয়া অর্থের অর্ধেকই যাচ্ছে দালালদের হাতে। এছাড়া নিবন্ধনে 89% এবং ট্রেড লাইসেন্স করতে 67% কোম্পানি দ্বারস্থ হচ্ছে তৃতীয় পক্ষের কাছে। এতে সময় বেশি লাগার পাশাপাশি নিবন্ধনে যোগ হচ্ছে বাড়তি খরচ। রোববার বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের এক আলোচনায় এসব বিষয় উঠে এসেছে। বিশ্বব্যাংকের তথ্যমতে ব্যবসা শুরু করতে সহজে বিদ্যুৎ এবং ঋণ প্রাপ্তি সহ সম্পত্তি নিবন্ধন প্রক্রিয়ায় কিছুটা সংস্কার হওয়ায় ২০২০ সালে ব্যবসায় উন্নয়ন সূচকের অবস্থানের কিছুটা উন্নতি হয়। তবে নানাবিধ সমস্যা রয়ে যাওয়ায়
ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। কোম্পানি নিবন্ধন প্রক্রিয়া নিয়ে করা জরিপ নিয়ে এক আলোচনার আয়োজন করে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ড, যেখানে উঠে আসে কোম্পানি নিবন্ধনকারী প্রতিষ্ঠান আরজিএসসিতে একটি প্রতিষ্ঠান নিবন্ধন করতে মোট খরচ হয় 23,557 টাকা, যার মধ্যে 11,000 টাকা যায় দালালদের হাতে। ছোট ব্যবসায়ীদের জন্য মেবি কস্টলি, but it's very minimal. But when I see that 40% of the cost goes off unofficially, ওই পার্সেন্টাইলটা যখন আমি ক্যালকুলেট করি তখন কিন্তু that's when I feel that okay, the cost of doing business is very high. আলোচনায় বাণিজ্য সচিব এবং মন্ত্রী বলেন, সরকার সংস্কার করছে, সামনে আরো করা হবে। এজন্য আরজিএসসি সহ সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে। We always talk about automation and all these things. I think last few years ব্যবসায় উন্নয়ন সূচকে ভালো করতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আমি আরজেএসসি কে অনুরোধ করব তারা যাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করে, যাতে অটোমেশনের সুফল সব উদ্যোক্তা গ্রহণ করতে পারে। and also in practice and suggested some improvements. এই জরিপটিতে কোম্পানির নিবন্ধনের খরচের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনিক জটিলতা এবং খরচ কমাতে পরামর্শ দেওয়া হয়েছে। সংস্কারের প্রয়োজন আছে, যার জন্য সরকারি বেসরকারি খাতের সংমিশ্রণ প্রয়োজন। বিল্ডের গবেষণা বলছে, কোম্পানি নিবন্ধনের ক্ষেত্রে পুরোপুরি অটোমেশনের প্রয়োজন। পাশাপাশি ওয়ান স্টপ সেবাও নিশ্চিতের পরামর্শ সংস্থাটির। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুন্দুজের দখল নিয়েছে তালেবান। স্থানীয়দের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কুন্দুজ বিমানবন্দর ছাড়া শহরের বাকি অংশের নিয়ন্ত্রণ হারায় আফগান বাহিনী। এ নিয়ে 3 দিনে আফগানিস্তানের 3টি প্রাদেশিক রাজধানী দখল নিল তালেবান। দখল হারানোর ঝুঁকিতে রয়েছে হেলমন্দ প্রদেশের লস্করগাহ। আফগানিস্তানের সবচেয়ে বড় শহরগুলোর একটি কুন্দুজ, এছাড়াও রাজধানী কাবুল এবং প্রধান প্রধান শহরের সাথে সংযুক্ত হাইওয়ে তাজিকিস্তানের সাথে সীমান্তের কারণে এই অঞ্চলের গুরুত্ব অনেক। এর আগে শনিবার নিমরোজ এবং শুক্রবার জাউজান প্রদেশের রাজধানী দখলে নেয় তালেবান। এদিকে উত্তরের সারিপুল নামে আরেকটি শহরের দখল এখন তালেবানদের হাতে। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি কোনো সংস্থা।